সেই রাতেই অভি নিজে থেকে কথা শুরু করলো। তুমি কি জানতে চাও কেন? মায়া চুপ। অভির গলা প্রথমবার কাঁপছিল। আমি ছোটবেলায় বাবাকে দেখেছি। মা চলে যাচ্ছিল, বাবা জলে নেমে আত্মহত্যার অভিনয় করেছিল, মা থেকে গিয়েছিল। মায়ার শরীর ঠান্ডা, কিন্তু আমি তো কখনোই চলে যেতে চাইনি। অভি অন্যমনস্ক। আমি শিখেছিলাম মানুষকে ধরে রাখতে হলে তাকে হারানোর ভয়ে দেখাতে হয়। ঘর নিস্তব্ধ। অভি মাথা নিচু করলো। আমি কখনো সত্যি ডুবতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ছাড়বে কিনা। মায়া স্থির দাঁড়িয়ে রইল। তাহলে অভি একজন ম্যানিপুলেটর? কিন্তু সেই ম্যানিপুলেশন এসেছে ট্রমা থেকে। আর মায়া, সে সত্যি কখনো ধাক্কা দেয়নি, কিন্তু কিছুক্ষণ আগেই অভি মায়াকে বিশ্বাস করিয়েছে যে মায়া অভিকে ধাক্কা দিয়েছিল। অভি ধীরে বলল, তুমি কি আমাকে ছেড়ে দেবে? মায়া অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, না, আমি তোমাকে ছাড়ছি না। অভির চোখে জল চলে এলো। সে ভাবল জিতে গেছে। মায়া কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, আগামীকাল থেকে তুমি থেরাপিতে যাবে একা। আর যদি একবারও আমার বাস্তবতা বদলানোর চেষ্টা করো, তাহলে এবার আমি সত্যিই তোমাকে ডুবতে দেব, অভিনয় ছাড়া। অভি প্রথমবার বুঝলো খেলা বদলে গেছে। অভি থেরাপিতে যেতে রাজি হলো, অস্বাভাবিক সহজে। তুমি চাইছো তাই যাব, হাসলো সে। মায়া জানে এটা আত্মসমর্পণ নয়, এটা পর্যবেক্ষণ। অভি এখন ওকে পড়ছে। বাড়িতে আচরণ বদলে গেছে। ঝগড়া নেই, চেঁচামেচি নেই, গ্যাস লাইটিং নেই, বরং অদ্ভুত শান্তি। এই শান্তিটায় মায়ার ভয় করছে, কারণ অভি কখনো খালি মাঠে খেলে না। একদিন রাতের খাবারের পর অভি বলল, থেরাপিস্ট বলেছে আমি অ্যাবান্ডনমেন্ট ইস্যুতে ভুগি, তোমার জন্য সেটা বুঝতে পেরেছি। হাসলো। মায়া মাথা নাড়ল, কিন্তু লক্ষ্য করল অভি খুব সাবধানে শব্দ বেছে নিচ্ছে। একটাও সরাসরি স্বীকারোক্তি নেই, একটাও স্পষ্ট দোষ নেওয়া নেই। সবকিছু ঘুরে এসে দাঁড়াচ্ছে আমরা, আমাদের সমস্যা। মায়া এবার নিজের চাল দিল, আমিও থেরাপিতে যাব একা। অভির চোখে এক সেকেন্ডের জন্য ছায়া নেমে এলো। কেন? তোমার তো কথা শেষ করলো না। মায়া মৃদু হাসলো। আমি জানতে চাই আমার সত্যিটা কোথায়। মায়ার থেরাপিস্ট অন্যজন, সে সব বলে না, শুধু প্রশ্ন করে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনাকে ধীরে ধীরে নিজের বিচার বুদ্ধির ওপর সন্দেহ করানো হয়েছে? মায়া চুপ করে থাকে। একদিন থেরাপি শেষে বাড়ি ফিরে সে লক্ষ্য করলো তার ডায়েরি খোলা। যে পাতায় সে লিখেছিল অভি নিজের গল্প বানায়, পাতাটা ছেঁড়া। দুপুরের দিকে মায়া ঘুমের ভান করলো, চোখ আধখোলা করে দেখলো অভি তার ফোন স্ক্রোল করছে। পাসওয়ার্ড জানে না, তবু চেষ্টা করছে। মায়ার বুক ধুকপুক। বিকেলে অভি বলল, আমার মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। মায়া এর উত্তর জানে না কে কাকে বিশ্বাস করে না। মায়া তাকালো। বিশ্বাস কি প্রমাণ দিয়ে আসে? অভি দীর্ঘশ্বাস ফেলল। তুমি বদলে গেছো। হ্যাঁ, মায়া বদলে গেছে। মায়া শুধু ভাবে এই মানুষটা কি সত্যি ভালোবাসে, নাকি পরীক্ষা নেয়। অভির ট্রমা কি সত্যি, তার ম্যানিপুলেশনও সত্যি, কিন্তু সে কি এখনো বিপজ্জনক, নাকি অভি সত্যি বদলাতে চাইছে? আরো বড় প্রশ্ন, মায়া কি সত্যি নিরাপদ? সেদিন রাতটা অস্বাভাবিক চুপচাপ ছিল। মায়া ইচ্ছে করে ড্রয়ারে রেকর্ডারটা রেখে দেয়নি, ব্যাগে রেখেছিল, কিন্তু অভি যেন জানতো। ডিনারের সময় হঠাৎ বলল, তুমি কি এখনো প্রমাণ জোগাড় করছো? মায়ার হাত থেমে গেল। মানে? অভি খুব ধীরে জল খেলো। তোমার চোখ বদলে গেছে। আগে তুমি আমাকে ভয় পেতে, এখন তুমি আমাকে দেখছো। দেখছো শব্দটা বাতাসে ঝুলে রইল। মায়া হাসলো। তুমি বেশি সিনেমা দেখো। অভি হাসলো না। সেদিন রাতে মায়া ঘুমের ভান করছিল। অভি আলমারি খুললো, ড্রয়ার খুললো, তারপর ধীরে ধীরে ব্যাগটা নিল। মায়ার বুক ধুকপুক করছে। অভি রেকর্ডারটা বের করলো, চালু করলো না, শুধু হাতে ঘুরিয়ে দেখলো, তারপর টেবিলে রেখে দিল এবং খুব আস্তে বলল, তুমি ভেবেছো শুধু তুমি অভিনয় শিখেছো? মায়ার শরীর ঠান্ডা হয়ে গেল। অভি জানে, সব জানে। পরদিন সকালে অভি নিজে থেকেই ঝগড়া শুরু করলো, তুমি আমাকে সন্দেহ করছো, তুমি আমাকে রেকর্ড করছো। কিন্তু এবার তার গলায় চিৎকার নেই, বরং হতাশার অভিনয়। আমি থেরাপিতে যাচ্ছি, চেষ্টা করছি, আর তুমি আমাকে অপরাধী বানাচ্ছ। মায়া চুপ। অভি হঠাৎ ফোন বের করলো, আমিও রেকর্ড করছি। মায়ার শির দ্বারা ঠান্ডা স্রোত নেমে গেল। অভি প্লে করলো একটা অডিও, সেখানে মায়ার গলা, তুমি মরলে ভালো হতো। মায়া জানে এটা আগেও শুনেছে, কিন্তু এবার অডিওর শেষে আরও একটা লাইন যোগ হয়েছে, আমি চাই তুমি হারিয়ে যাও। মায়া কখনো বলেনি, নাকি বলেছিল? অভি ধীরে বলল, আমি যদি পুলিশে যাই, বলি তুমি আমাকে মানসিকভাবে নির্যাতন করছো। ঘর নিস্তব্ধ। এটাই ছিল পাল্টা চাল। অভি শুধু প্রতিরোধ করছে না, সে এখন গল্পটা উল্টো করে দিতে প্রস্তুত।
মায়া সেই রাতেই নিজের থেরাপিস্টকে সব বলল। থেরাপিস্ট চুপ করে শুনলেন, তারপর বললেন, আপনি কি কখনো ভেবেছেন দুজনেই একে অন্যকে নিয়ন্ত্রণ করার খেলায় ঢুকে পড়েছেন? মায়া থমকে গেল। মানে? মানে আপনার স্বামী আপনাকে গ্যাসলাইট করেছে। আপনি এখন তাকে ধরার জন্য অভিনয় করছেন। দুজনেই এখন বাস্তব নয়, প্রমাণ নিয়ে বাঁচছেন। মায়ার মাথা ঝিমঝিম করছে। তাহলে সে কি ধীরে ধীরে একই খেলায় ঢুকে পড়ছে? এদিকে কিছুদিনের মধ্যেই অভি আবার বদলে গেল। না, শান্ত না, ভাঙা। সে কয়েকদিন খুব কম কথা বলল, থেরাপিতে গেল, ফিরে এসে শুধু বলল, আমি ক্লান্ত। মায়া প্রথমবার ওর চোখে শূন্যতা দেখল, কিন্তু সে শূন্যতা কি সত্যি ছিল নাকি নতুন স্ক্রিপ্ট? একদিন গভীর রাতে মায়া পুরনো ফোনের ব্যাকআপ খুলছিল। হঠাৎ সে একটা ফোল্ডার পেল, নাম ড্রাফট। ওটা সে কখনো বানায়নি। খুলতেই চোখ জমে গেল। ভেতরে অডিও ক্লিপ, অভির গলা। কিন্তু এগুলো রেকর্ডিং নয়, এগুলো রিহার্সাল। তুমি ভুল দেখেছো। কিছুক্ষণ শব্দহীন, তারপর আবার অভির গলা। না, এটা বেশি সরাসরি হয়ে গেল। আবার, আমি যদি মরি তুমি আর কাউকে ভালোবাসবে না। হালকা হাসি। এবার ঠিক আছে। মায়ার শরীর ঠান্ডা। অভি নিজের সংলাপ প্র্যাকটিস করত। মানে, অনেক কিছুই আগে থেকে ঠিক করা ছিল। গ্যাস লাইটিং, সমুদ্রের কথা, ভয়ের নাটক, সব। মায়ার হাত কাঁপছিল, কিন্তু শেষ অডিও ক্লিপটা প্লে করতে সবকিছু থেমে গেল। ওই ক্লিপে মায়ার গলা, তুমি মরলে ভালো হতো। মায়া বুঝলো অভি শুধু স্ক্রিপ্ট বদলাতো না, সে প্রমাণ বানাতো, অডিও এডিট করতো, সংলাপ কেটে জুড়ে নতুন গল্প বানাতো। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে আগে থেকে ভাবতো যদি কখনো মায়া তাকে ধরতে চায়। মায়া এবার চুপ করলো না। সে পুরো ফোল্ডার কপি করলো, ক্লাউডে আপলোড করলো, তারপর সকালে অভির সামনে ফোনটা রেখে বলল, আমরা দুজনেই অভিনয় করেছি, কিন্তু তুমি স্ক্রিপ্ট লিখেছ। অভি ফ্যাকাশে, তুমি কি বলতে চাইছো? মায়া প্লে করলো রিহার্সাল ক্লিপ। অভির মুখের রং বদলে গেল। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর সে হেসে ফেলল, অদ্ভুত শান্ত হাসি। তুমি জানো এগুলো প্রমাণ নয়। মায়া থমকে গেল। মানে? আমি তো থিয়েটার ভালোবাসি, ডায়লগ প্র্যাকটিস করছিলাম। তুমি কি নিশ্চিত এটা আমাদের নিয়ে? মায়ার বুকের ভেতর আবার সন্দেহ ঢুকলো। আবার, এই মানুষটা কি শেষ মুহূর্তেও গল্প ঘুরিয়ে দিতে পারে? অভি ধীরে বলল, তুমি কি নিশ্চিত তুমি কখনো চাওনি আমি ডুবে যাই? সমুদ্রের দিন তোমার চোখে আমি যে দৃষ্টি দেখেছিলাম সেটা অভিনয় ছিল না। ঘর নিস্তব্ধ। মায়ার মাথায় ঝড় উঠল। সে কি সত্যি কোনো মুহূর্তে চেয়েছিল অভি হারিয়ে যাক, সব যন্ত্রণা শেষ হোক 1 সেকেন্ডের জন্য? মানুষ কি এমন ভাবতে পারে না? অভি ফিসফিস করলো, আমরা দুজনেই বিপজ্জনক মায়া। আমি নিয়ন্ত্রণ করতে চাই, তুমি মুক্তি চাইতে গিয়ে ধ্বংস ভাবতে পারো। মায়া এবার প্রথমবার স্বীকার করলো, হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য ভেবেছিলাম, কিন্তু আমি সেটা করিনি। অভির চোখে অদ্ভুত দৃষ্টি, আমিও করিনি। তারা দুজনেই জানে একজন অভিনয় করে, আরেকজন অভিনয় শিখেছে। এখন প্রশ্ন, তারা কি একে অন্যকে ভাঙবে নাকি নিজেদের মুখোশ খুলবে? সমুদ্র এখনো আছে, ঢেউ ওঠে, কিন্তু এবার কেউ ডুবছে না। এখন খেলা মনের ভেতর। অভি আর মায়া দুজনেই জানে খেলা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মায়ার থেরাপিস্ট ফোন করলেন, গলায় অস্বস্তি। আপনার স্বামী গত সপ্তাহে আমার সঙ্গে আলাদা করে কথা বলেছেন। মায়া থমকে গেল। কেন? উনি বলছিলেন আপনি নাকি বাস্তব আর কল্পনা গুলিয়ে ফেলছেন। আমি তখন সন্দেহ করেছিলাম, কিন্তু কিন্তু উনি আমাকে কিছু অডিও পাঠিয়েছেন। মায়ার বুক কেঁপে উঠল। অডিও? কোন অডিও? থেরাপিস্ট বললেন, অদ্ভুত ব্যাপার হলো সেই অডিওগুলোর মেটা ডাটা বলছে সেগুলো এডিট করা। মায়ার মাথাটা যেন হালকা ঘুরে উঠল। অভি প্রমাণ বানাচ্ছিল। কিন্তু এখানেই শেষ নয়। ফোনটা রেখে মায়া অভির কাছে যায়, গলা চড়িয়ে বলে, তুমি সবসময় আমাকে পরীক্ষা করেছো তাই না? অভি মাথা নাড়ল। হ্যাঁ, কারণ আমি জানতাম তুমিও আমাকে পরীক্ষা করছো। মানে? অভি খুব ধীরে বলল, তুমি কি ভেবেছিলে আমি জানি না তুমি প্রথম দিন থেকেই আমাকে সন্দেহ করছো? মায়া স্তব্ধ। অভি আলমারি থেকে একটা ফাইল বের করলো, ভেতরে প্রিন্ট আউট, মায়ার ডায়েরির স্ক্যান কপি। অভি সব খুলে মায়ার সামনে রাখলো। মায়ার ল্যাপটপের একটা প্রিন্ট আউট, যার মধ্যে তারিখ সময় দেখা যাচ্ছে। দীঘায় যাওয়ার আগের সপ্তাহেই মায়া গুগলে সার্চ করেছিল, হাউ টু প্রুভ ইমোশনাল ম্যানিপুলেশন ইন ম্যারেজ, দাম্পত্য সম্পর্কে মানসিক নিয়ন্ত্রণ কিভাবে প্রমাণ করবেন। অভি বলল, তুমি আমার আগে থেকেই প্রস্তুত নিচ্ছিলে মায়া? বিয়ের সাথে সাথে গুগলে মুক্তির পথ খুঁজছিলে কেন মায়া? আমি তো তোমাকে সত্যি ভালোবাসতাম। সন্দেহ করার মতো কাজ তখন তো আমি করিনি। আমি শুধু চাইতাম আমার মতো করে তুমিও আমাকে ভালোবাসো। মায়ার মাথায় ঝড়। সে কি সত্যি অবচেতন
অচেতনে শুরু থেকে সন্দেহ করছিল? অভি বলল, তুমি আমাকে কখনো পুরো বিশ্বাস করনি। আমি সেটা বুঝেছিলাম, তাই আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছি। আমি শুধু তোমাকে হারাতে চাইনি। মায়ার নিজেকে কেমন এলোমেলো লাগছিল। ধীরে বলল, তাহলে আমরা প্রথম দিন থেকেই একে অন্যকে পরীক্ষা করছি? অভি এবার নিজের হাতের মোবাইলটা টেবিলের ওপর এক আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে গলা ঝেড়ে বলল, এবার বলো কিভাবে প্রমাণ করবে এসব? অডিও রেকর্ডিং আমার কাছেও আছে, আর এই যে এত সব প্রমাণ, এগুলো দেখলেই যে কেউ বুঝবে আসলে তুমিই সন্দেহ পূরণ। তুমি বাধ্য করছো আমাকে এই সব করতে। মায়া হঠাৎ ফুঁসতে থাকে, পাগল, তুমি একটা পাগল। কোন স্বাভাবিক মানুষ অন্যের ডায়েরি পড়ে, বউয়ের ল্যাপটপের স্ক্রিনশট নেয়, ডায়লগ প্র্যাকটিস করে সেটা এডিট করে থেরাপিস্টকে পাঠায়? অভি হাহা করে হাসতে থাকে। ওর হাসির শব্দ মায়াকে আরো খেপিয়ে তোলে। গলার স্বর আরো বেড়ে যায়, তুমি শুধু পাগল না, একটা শয়তান পাগল। মরে যাও তুমি, মরে গেলে আমি বাঁচি। শেষ কথাটা যেন জোরে লাগে মায়ার নিজের কানে। এর আগেও এরকমই একটা লাইন ওর গলায় রেকর্ড করা আছে অভির কাছে। তার মানে মায়া এরকম কথা আগে বলেছে অভিকে? থমকে যায় মায়া, পরক্ষণে খেয়াল করে অভি টেবিলের ওপর ফোনটা রেখে ভিডিও রেকর্ডিং করছে। মায়া ছুটে যায় অভির দিকে ফোনটা কেড়ে নিতে। অভি ফোনটা বন্ধ করে পকেটে ঢোকায়, হেসে বলে, এবার তো ভিডিও রেকর্ডিংও আছে, ছুটে আসছো আমার দিকে কেন? মারতে? আরো প্রমাণ চাও? কালকে ডাকবে নাকি তোমার বাড়ির লোকেদের? দেখবে নাকি একবার পরীক্ষা করে ওরা কাকে বিশ্বাস করে, তোমাকে নাকি আমাকে? মায়া ধপ করে বসে পড়ে চেয়ারে। ও জানে কেউ বিশ্বাস করবে না ওকে। অভি এমনিতেই সবার চোখে আদর্শ স্বামী, আদর্শ বাবা। মায়া এবার কি করবে? এখন তো মায়া নিজেকে বিশ্বাস করতে পারছে না। অভির কাছে যেগুলো আছে সেগুলো তো অস্বীকার করতে পারে না মায়া। তাহলে কি হবে পরিণতি? অভি যখন বুঝলো মায়া এবার সত্যি হেরে গেছে, তখন মায়ার সামনে এসে দাঁড়ালো। একটা চেয়ার টেনে মায়ার সামনে বসলো, তারপর বলল, তুমি এখন আর আমার দিকে তাকাও না কেন? মায়া চমকে ওঠে, তুমি কি আমার দিকে তাকাও? নীরবতা। অভি ধীরে ধীরে বলে, তুমি আমাকে প্রমাণ করতে চাইছো যে আমি খারাপ মানুষ? মায়া হাসে, ক্লান্ত হাসি, তুমি তো অনেকদিন ধরেই প্রমাণ করছো আমি পাগল। অভি চুপ, কিছুক্ষণ পরে নিচু গলায়, আমি কি সত্যি তোমাকে পাগল বানাচ্ছি? এই প্রশ্নটা নতুন। প্রথমবার অভির আওয়াজে প্রমাণের চেয়ে কথাটা গুরুত্বপূর্ণ মনে হয়। মায়া ধীরে বলে, যখন তুমি বলো তুমি ভুল দেখেছো, তুমি বাড়িয়ে ভাবছো, তখন আমি নিজের স্মৃতিকেও সন্দেহ করি। তখন আমি ভাবি সমস্যা হয়তো সত্যি আমার। অভি অস্বস্তিতে চেয়ারের হাতল চেপে ধরে, আমি শুধু চাই না তুমি আমাকে ভুল বোঝো। অভির গলা কেঁপে ওঠে, আমি হারাতে ভয় পাই মায়া, এটা অভিযোগ না, এটা স্বীকারোক্তি। মায়া বলে, তুমি এত ভয় পাও কেন? অভি দীর্ঘশ্বাস ফেলে, আমার মা একদিন সত্যিই চলে গিয়েছিল, কোনো কথা না বলে আমাকে ফেলে। মা আমার কথাও ভাবেনি জানো। বাবা বলেছিল তোমার মা বাড়িয়ে ভাবে, সবসময় ড্রামা করে। তারপর মা সত্যি আর ফিরল না। অভির গলা কেঁপে উঠল। মায়া অবাক হয়ে যায়। এই কথা আজ অব্দি মায়া জানতো না, শুধু জানতো অভির মা মারা গেছেন। অভি বলে, আমি তখন থেকে ভাবি যদি কাউকে প্রথম থেকে কন্ট্রোল করি তাহলে সে থাকবে। মায়া ধীরে বলে, আমার আগের সম্পর্কেও আমাকে বলা হয়েছিল আমি অতিরিক্ত সংবেদনশীল, আমি একটুতেই রিয়্যাক্ট করি। শেষে জানলাম সে সত্যি অন্য কারোর সাথে ছিল। দুজনেই চুপ। এই প্রথম তারা একে অপরের বিরুদ্ধে না, একই দিকে তাকিয়ে আছে, মনের কথা খুলে বলছে। ঘরটা ছোট, নরম আলো, সামনে বসে আছেন থেরাপিস্ট। কিছুক্ষণ চুপ থাকার পর থেরাপিস্ট বললেন, অভি, তুমি কি জানো গ্যাস লাইটিং কি? অভি একটু অস্বস্তিতে বলল, না, ঠিক জানি না। থেরাপিস্ট শান্ত গলায় বললেন, গ্যাস লাইটিং হলো এমন এক ধরনের মানসিক প্রভাব যেখানে একজন মানুষ বারবার অন্যজনকে বোঝাতে থাকে যে তার স্মৃতি বা অনুভূতি ভুল। যেমন ধরো কোনো ঘটনা ঘটেছে কিন্তু তুমি বারবার বলছো এটা তো ঘটেনি, তুমি বাড়িয়ে ভাবছো, তুমি ভুল দেখেছো। মায়া নিচের দিকে তাকিয়ে আছে। থেরাপিস্ট আবার বললেন, এতে ধীরে ধীরে যার ওপর এটা হচ্ছে সে নিজের বাস্তবতাটাকেই সন্দেহ করতে শুরু করে। সে ভাবে হয়তো সত্যি আমারই ভুল। অভি এবার একটু চুপ করে বলল, কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি, আমি শুধু চাই না ও আমাকে ভুল বুঝুক। থেরাপিস্ট নরম গলায় বললেন, অনেক সময় গ্যাস লাইটিং ইচ্ছে করে হয়, আবার অনেক সময় ভয় থেকে হয়। কাউকে হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়। মায়া ধীরে বলল, কিন্তু তখন আমার মনে হয় আমি যেন নিজের মাথাকেই বিশ্বাস করতে পারি না। থেরাপিস্ট এবার দুজনের দিকে তাকালেন। দেখো, এখানে একজন ভয় থেকে কথা বলছে আর একজন অবিশ্বাস থেকে আঘাত পাচ্ছে। তাই আমরা দোষী খুঁজতে না গিয়ে প্যাটার্নটা বুঝতে চাইছি। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। প্রথমবার মায়া আর অভি দুজনেই বুঝলো সমস্যাটা শুধু একজনের না। তারপর বেশ কয়েকটা সেশন চলল।
ডাইনিং টেবিলে কাগজ, মিউচুয়াল সেপারেশন এগ্রিমেন্ট, আরেকটা কাগজও টেবিলে, কো প্যারেন্টিং এগ্রিমেন্ট। মায়া বলল, আমরা ওর সামনে কখনো একে অপরকে দোষ দেব না। অভি মাথা নেড়ে বলল, ও যেন কোনোদিন না ভাবে ওর জন্য আমরা আলাদা হয়েছি। ও যেন আমার মতো ভাবনা নিয়ে বড় না হয়। মায়া ধীরে বলে, আমরা ব্যর্থ দম্পতি হতে পারি, কিন্তু ব্যর্থ বাবা মা না। মায়া সাইন করে, অভিও করে। কোনো চিৎকার নেই, কোনো নাটক নেই, শুধু ক্লান্তি আর একটুখানি স্বস্তি। অভি মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি ভালো থেকো। মায়া অনেকদিন পর ভালোবেসে অভিকে বলল, তুমিও। দুজনেই জানে তারা খারাপ মানুষ না, কিন্তু একসঙ্গে থাকলে তারা একে অপরের খারাপ সংস্করণ হয়ে যাচ্ছিল। মায়া নিজের নতুন ফ্ল্যাটে জানালার পাশে মেয়েকে আদর করতে করতে গভীর শ্বাস নেয়। মোবাইলের রেকর্ডিং ফোল্ডার খুলে সব ডিলিট করে দেয়। অন্যদিকে অভি ধীরে ধীরে নিজের জীবনের দিকটা বদলাতে শুরু করেছে। নিয়মিত থেরাপির সেশন বুক করছে, মাঝে মাঝে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, পার্কে আইসক্রিম খেতে কিংবা শুধু একটু হাঁটতে। চেষ্টা করছে স্বাভাবিক হতে, সুস্থ হতে, কারণ এবার সে নিজের সমস্যাটা বুঝেছে এবং স্বীকারও করেছে। অভি এখন নিজেই বলে, শরীরের অসুখ হলে যেমন ডাক্তার দেখাতে লজ্জা নেই, তেমনই মনের অসুখেও সাহায্য চাইতে লজ্জা থাকার কথা নয়। ও বুঝেছে ভালোবাসা মানে কাউকে নিজের ভয় আর সন্দেহের ভেতর আটকে রাখা নয়। এদিকে মায়াও অনেকটা বদলে গেছে। সময় আর দূরত্ব দুজনকে কিছু সত্যি শেখায়। তারা দুজনেই বুঝেছে ভালোবাসা সবসময় এক ছাদের নিচে থাকা নয়, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও। কারণ কোনো মানুষ কোনো মানুষের সম্পত্তি নয় যাকে জোর করে আটকে রাখা যাবে, অথবা কারণ ছাড়াই সন্দেহের শিকলে বেঁধে রাখা যাবে। ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের নাম নয়, ভালোবাসা মানে একটা শিশুর ভবিষ্যৎ, যেখানে সে শিখবে না প্রতিদিনের ঝগড়া, শিখবে না ভয় পেতে, শিখবে না ভালোবাসার নামে কষ্ট সহ্য করতে। ভালোবাসা মানে একটা শিশুকে নিরাপদ শৈশব দেওয়া। হয়তো তাদের সংসারটা আগের মতো রইল না, কিন্তু তবু একটা জিনিস বদলালো, অভিনয়টা শেষ হলো। কারণ সব অভিনয়ের শেষে যদি মানুষ সত্যিটাকে বেছে নিতে পারে, সেটাই আসল সাহস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।